আমার নাম উম্মে হাবিবা, আমি মাথাভাঙ্গা 2 নং ব্লক থেকে। আচ্ছা, তুমি কি ওয়ার্কারে না হেল্পারে দিচ্ছ? আমি হেল্পারে। তো তোমার গ্রাম পঞ্চায়েত কি? গ্রাম পঞ্চায়েত লতাপাতা। লতাপাতা গ্রাম পঞ্চায়েত, আচ্ছা গুড। সুচিত্রা বোধহয়, খুব সম্ভবত সুচিত্রা। সুচিতা লেখা এসছে এখানে। সুচিতা, একটু পরিচয় দাও। স্যার আমার নাম সুচিতাই। আচ্ছা। আমি সেদিনের বড় শব্দল জিপি থেকে বলছি। আচ্ছা, তুমি কি হেল্পারে দিচ্ছ? হেল্পারে। আচ্ছা, তারপরে এখান থেকে আশিক একজনের নাম দেখা যাচ্ছে ইমেল আইডিতে। তো কে আছো, একটু রেসপন্স করবে। সুচিতা, মাইক্রোফোন অফ করে দাও। নেই ও, নেই মোস্ট প্রবলি। আজমিরা, একটু একটু ইন্ট্রোডাকশন ছোট্ট করে দিয়ে দাও। আর পরে তো আর কোনোদিন ইন্ট্রোডাকশন দেওয়ার ব্যাপার নেই, জাস্ট একটু সবাই সবাইকে জেনে নেওয়া। আজমিরা স্যার তো। আমার নাম আজমিরা খাতুন। হুম। আমি দিনাটা 2 এডিশনাল ব্লকের নাজিরাট 1 নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব শোলমারি গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো তুমি হচ্ছে ওয়ার্কারে নাকি হেল্পারে? স্যার আমি অঙ্গনারী হেল্পারের জন্য। আচ্ছা, হেল্পারের জন্য। আচ্ছা, তারপরে এখান থেকে নেহা রয়েছে। নেহা নাজনীন, মোস্ট প্রবলি ওর নামটা ভুলে গেছি, পুরো নামটা একটু বলো। স্যার আমি মাথাভাঙা 2 নং ব্লক এডিশনাল থেকে হেল্পারের জন্য। আচ্ছা, আর তোমার গ্রাম পঞ্চায়েতের নাম কি? লতাপাতা। আচ্ছা, লতাপাতা থেকে তার মানে দুজন হলো। আচ্ছা, পাপড়ি রয়েছে। পাপড়ি একটু আগে আজকে ক্লাসে ভর্তি হয়েছে 7টা বেজে 40 মিনিটে। পাপড়ি, পরিচয় দাও। স্যার আমার নাম পাপড়ি বর্মন, মাথাভাঙা 2 নং ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আচ্ছা, হেল্পারের জন্য। হেল্পারের জন্য। পায়েল, শর্ট ইন্ট্রোডাকশন, 2 লাইনে। আচ্ছা, ও হয়তো নেই ক্লাসে, ছোট ছেড়ে দাও। তারপরে স্যার আমি বলবো। স্যার আমি পায়েল বলছি। আচ্ছা, পায়েল বলো, হ্যাঁ পায়েল বলো। ভিডিও অপশন অফ করে রাখতে স্যার পারো, আমার নাম মাইক্রোটা। মাথাভাঙা 2 নং ব্লকের হ্যাঁ। ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে। আচ্ছা, ফুলবাড়ি থেকে রয়েছে। তোমার ফুলবাড়িটা এটা কোথায়? এটা কি ধূপগুড়ি পাশাপাশি? হ্যাঁ ধূপগুড়ি পাশাপাশি। হুম, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর আরেকজন পায়েল আছো কি? না, এখানে তাপসী। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকজন পায়েল রয়েছে। বর্মন। এই পায়েল বলো, হ্যাঁ পায়েল বর্মন বলো। হ্যাঁ আমি শীতলকুচি ব্লকের ভাউরথানা আচ্ছা, গ্রাম পঞ্চায়েত থেকে আচ্ছা, বলছি। আচ্ছা পায়েল। এখানে তাপসী, এই যে একটা নাম দেখা যাচ্ছে, তাপসী একটু বলো। তাপসী তো শীতলকুচি থেকে, ও কালকে পরিচয় দিয়েছিল। আচ্ছা, তারপরে এখানে রমা রয়েছে। রমা কোথা থেকে বলছো? রমা মাথাভাঙ্গা থেকে কি? আচ্ছা, রমা নেই ক্লাসে। জান্নাতুল রয়েছে এখানে। হ্যাঁ স্যার আমি জান্নাতুল ফেরদৌসী শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েত থেকে হেল্পারের জন্য। আচ্ছা, আর এখানে কিরণ। কিরণ বলে কেউ জন বোধহয় রয়েছে। রমা, কিরণ, তাপসী, এটা ক্লাসে নেই। হ্যাঁ আচ্ছা, স্যার আছি। তাপসী, তাপসী শীতলকুচি ব্লক, তাই তো? হ্যাঁ শীতলকুচি ব্লক থেকে। তুমি হেল্পারে দিচ্ছ না ওয়ার্কারে? ওয়ার্কারের তো কোনো ভ্যাকেন্সি নেই, আমাদের আচ্ছা, হেল্পারই সব। হেল্পারে দিচ্ছ। ওয়ার্কারের জন্য সব কিছু একটি ক্যান্ডিডেট। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এসটি ক্যান্ডিডেট। আচ্ছা, হ্যাঁ দুটো মাত্র হ্যাঁ মানে। স্যার আমার নাম কিরণ কুমার। হ্যাঁ, কিরণ। আমি মাথাভাঙা 2 থেকে 2 টানা গ্রাম পঞ্চায়েত থেকে আচ্ছা, হেল্পারের জন্য। হেল্পারের জন্য। আর এখানে রমা ক্লাসে এই মুহূর্তে নেই, যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না, থাকলে বলো, হ্যাঁ হ্যাঁ আছো। স্যার। হ্যাঁ স্যার আমি মাথাভাঙা থেকে বলছি, মাথাভাঙা 1। আচ্ছা, মাথাভাঙা ওয়ান। আচ্ছা, আচ্ছা, মাথাভাঙা ওয়ান থেকে তুমি হেল্পারে দিচ্ছ না কি ওয়ার্কারে দিচ্ছ? হ্যাঁ হেল্পারে। তাহলে দেখো, ব্যাপারটা বোঝো। এখন পর্যন্ত একটা পাওয়া গিয়েছে। যারা দুজন মানে একই গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছে। রমা, মাইক্রোফোন অফ করে দাও। লতাপাতা গ্রাম পঞ্চায়েতে দুজন রয়েছে, দুজনেই হেল্পার পোস্টের জন্য কম্পিটিশন করছে। আচ্ছা, এই গেল একটা বিষয়। আর আর হচ্ছে বাকি যদি দেখা যায় তাহলে কিন্তু বেশিরভাগই হচ্ছে তোমরা হেল্পারের জন্যই কম্পিটিশন করছো। এখানে দেখো শীতলকুচি ব্লকে 14টা না কটা ভ্যাকেন্সি রয়েছে, বা 13টা কি 14টা, 13টা বোধ হয়। 13টা নাকি 10টা, যাই হোক এরকম একটা ভ্যাকেন্সি রয়েছে সেখানে। পুরোটাই হচ্ছে এসটি ভ্যাকেন্সি, এবং সেখানে মাত্র পাশ করেছে দুজন। তো যতগুলো ভ্যাকেন্সি আছে ততগুলো লোকই নেই ওখানে পাস করার মতো। মাত্র দুজন পাস করেছে, এবং ওরা দুজনে ইন্টারভিউতে হচ্ছে লাইক অ্যাপিয়ার করলে ওরা চাকরি পেয়ে যাবে।
কিন্তু তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রাস্তাটা এত সহজ নয়, মানে ভীষণ টাফ তোমাদের জন্য, প্রত্যেকের জন্য। কারণ যদি তোমরা দেখো এসসি বা ওবিসি ভ্যাকেন্সি, তাহলে 1:4 বা 1:5 হয়ে আছে। তো সেই হিসেবে তোমাদের কিন্তু লড়াইটা করতে হবে। এখন প্রথমত একটা বিষয় হচ্ছে যে চাকরিটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়। নিঃসন্দেহে চাকরি ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের এই জেলাতে যে এই নিয়োগ হচ্ছে, এর পরে কিন্তু খুব সহজে আর নিয়োগ হবে না। কারণ তোমাদের এই নিয়োগটা নতুন নিয়োগের নিয়মে হচ্ছে, যেটা নিয়ম হচ্ছে কি মিনিমাম এইচএস কোয়ালিফাইড এবং সাথে হচ্ছে বয়স 18 থেকে 35 বছর। এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের কোনো ছাড় নেই, এটা হচ্ছে নতুন নিয়ম। আচ্ছা, এই নিয়মেই হচ্ছে এখন সারা ভারতে নিয়োগ হবে, সারা পশ্চিমবঙ্গে নিয়োগ হবে। কিন্তু তোমাদের জেলাতে এই যে একবার হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আর নিয়োগ হবে না। কারণ তোমরা নতুন নিয়মের নিয়োগটা পাচ্ছ। ফলে সহজে তোমাদের গ্রাম পঞ্চায়েতে বলো, তোমাদের ব্লকে বলো, তোমাদের জেলায় বলো, খুব সহজে কিন্তু আর নিয়োগ হবে না। যে ব্লকগুলোতে আগের নিয়মে নিয়োগ হয়েছে সেগুলোতে হবে, কিন্তু তোমাদের ব্লকগুলোতে কিন্তু চান্স একদম শূন্য বরাবর। যদি একটা ভ্যাকেন্সি বের করে দেয় পরবর্তীতে ইলেকশনের কারণে, তো সেটা করে দিলেও দিতে পারে, কিন্তু সম্ভাবনা ভীষণ কম। এখন তোমরা এরকম একটা জায়গায় চলে এসছো যেখানে চাকরি পাওয়ার মোটামুটি তোমরা 80% জায়গা ক্রস করেছো। এখন বাকি এই যে 20% জায়গা তোমাদের রয়েছে, এই জায়গাটা হচ্ছে খুব ডেঞ্জার, এবং এখান থেকে একটু এদিক সেদিক হলেই তোমরা পুরো রিক্রুটমেন্ট থেকে বাদ পড়ে যাবে। তো সেজন্য হচ্ছে যে প্রত্যেককে বলবো যে এখানে তোমরা ক্লাস প্রত্যেকে একসাথে করছো ঠিকই, কিন্তু প্রত্যেকের কম্পিটিশনটা প্রত্যেকের সাথে। মানে যদিও গ্রাম পঞ্চায়েত হিসেবে হেল্পারের নিয়োগটা হয়, আর একই গ্রাম পঞ্চায়েত থেকে দেখলাম আমি শুধুমাত্র রতাপাতা গ্রাম পঞ্চায়েত থেকে 2 জন রয়েছে, বাকি আদারওয়াইজ প্রত্যেকে আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছে। এখন তোমাদের যেটা প্রথম কাজ হলো, দেখো হয়তো আগামীকাল বা আগামী পরশুদিন তোমাদের একটা নতুন করে নোটিফিকেশন দেওয়া হবে। পরশুদিন নয়, আজকে বৃহস্পতিবার যেহেতু, তাহলে আগামীকাল দেবে, নাহলে সোমবার দিন দেবে। নতুন একটা নোটিশ বেরোবে যেখানে তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারভিউটা পিছিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, বা কি কি হবে, সেটা সেখান থেকে দেখা যাবে। হতে পারে যে আজকে রাতেও কোনো নোটিশ ছাড়তে পারে, এখনো পর্যন্ত আমি এখনো লাইভ আছি এই পৃষ্ঠাতে, এখনো পর্যন্ত ছাড়েনি। তো সেটা তো জানবোই আমরা কখন হচ্ছে কবে হচ্ছে। যদি 10 দিন 20 দিন পিছিয়ে যায়, কোনো টেনশন নেই, আমি আছি। তোমরা যেহেতু আমাকে একটু ভরসা করেছো, তোমাদের এই ভরসাটা রাখার সম্পূর্ণ দায়িত্ব আমার। যেন তোমাদের ইন্টারভিউটা তোমরা একদম হাসি হাসি মুখে ইন্টারভিউটা দিয়ে আসতে পারো। এবং আমি জানি যে তোমরা প্রত্যেকেই যথেষ্ট স্মার্ট, পড়াশোনায় যথেষ্ট নিঃসন্দেহে ভালো, তোমরা লিখিত পরীক্ষা কোয়ালিফাই করেছো। এখন প্রথম যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো, যেটা ইন্টারভিউতে বেশিরভাগ ক্যান্ডিডেট তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, এমসিপি কার্ড, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। সেখানে গর্ভবতী হলেই সেই মহিলার সম্পর্কে সমস্ত তথ্য লেখা হয়। সেটা কারা লেখে? সেটা লেখে সাব সেন্টার। কি আমি ঠিক বলছি? হ্যাঁ, আচ্ছা, সাব সেন্টার লেখে, ঠিক আছে। আচ্ছা, তারপরে গর্ভবতী মহিলা হলো, এবার সেখানে কি হয়, তাহলে কার্ডটা কেন? তাহলে সেই যে সেই যে মহিলা গর্ভবতী হলো, তার ভ্যাকসিনেশন সেখান থেকে শুরু হয়ে যায়। এবার প্রথমে তাকে দেওয়া হয়, যখন একজন কনফার্ম হয়ে গেল সে মানে সে গর্ভবতী, প্রেগন্যান্ট, তখন তাকে দেওয়া হচ্ছে TD1, মানে টিটেনাস ডিপথেরিয়া 1, ঠিক আছে। তার 28 দিন পরে তাকে দেওয়া হয় TD2, মানে টিটনাস ডিপথেরিয়া 2। মানে সেটা অন্য কিছু নয়, সেটা দ্বিতীয়বার দেওয়া হচ্ছে। হলো, তাহলে TD3 কাকে দেওয়া হয়? যে যদি কোনো মহিলা নেক্সট 3 বছরের মধ্যে আবার গর্ভবতী হয় এবং তার TD2 দেওয়া থাকে, তাহলে তাকে TD3 দেওয়া হয়। কোনো একজন মহিলা, সে গর্ভবতী হয়েছে, প্রথমে তাকে গর্ভবতী কনফার্মেশন হয়ে গেছে, তখন TD1 দেওয়ার 28 দিন পরে TD2, এবং তখন তার ধরে নিলাম বাচ্চা হয়ে গেল, এই সব সব হয়ে গেল, ঠিক আছে। এবার প্রথমবার যে সে গর্ভবতী হলো, তার 3 বছরের মধ্যে সে আবার গর্ভবতী হয়েছে এবং মাঝখানে TD2টা দেওয়া ছিল, তখন তাকে TD3 ভ্যাকসিন দেওয়া হয়। এই নিয়মে হচ্ছে মহিলাদের হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় রয়েছে যে এই আইসিডিএস সেন্টার থেকে, সরি আইসিডিএস সেন্টার নয়, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে, মানে সাব সেন্টার, হেলথ সেন্টার থেকে একটা ট্যাবলেট দেওয়া হয়, যেটা হচ্ছে IFA ট্যাবলেট। আগে এই ট্যাবলেট দেওয়া হতো আইসিডিএস সেন্টারেই, এবং
তোমরা হয়তো মেবি অনেকেই হয়তো স্কুলে ওটা খেয়েছো, মানে পেয়েছো। হ্যাঁ, আইএফএ ট্যাবলেট, যারা রিসেন্টলি কোয়ালিফাই করেছো, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, আইএফএ ট্যাবলেট, হ্যাঁ, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, এটা আগে আইসিডিএস সেন্টার থেকে দেওয়া হতো, এখন আইসিডিএস সেন্টার থেকে দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন আইসিডিএস সেন্টার থেকে কোনো ওষুধ দেওয়া হয় না, আইসিডিএস সেন্টার থেকে কোনো ওষুধ দেওয়া হয় না। এখন দেওয়া হয় কোথায়? এখন সবকিছু ওষুধ দেওয়া হয় সাব সেন্টারে, মানে যেটাকে সুস্বাস্থ্য কেন্দ্র অনেক জায়গায় লেখা রয়েছে নাম, আর কোথাও কোথাও লেখা রয়েছে স্বাস্থ্য কেন্দ্র। একটু পুরোনো সেন্টার হলে যদি রং বেরং না করে, তো সেখানে হয়তো স্বাস্থ্য কেন্দ্রই লেখা রয়েছে, অথবা সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র নাম লেখা রয়েছে এখন। তো এখানে দেওয়া হয়। এবার আরেকটা কোশ্চেন, যে সুস্বাস্থ্য কেন্দ্রে কারা থাকেন? সুস্বাস্থ্য কেন্দ্রে দেখো, ব্যাপারটা আইসিডিএস, কিন্তু চলে গিয়েছে অন্য জায়গায়, কোশ্চেন করা হয়েছে আমার ক্যান্ডিডেটদের। সেজন্য আমি এই সমস্ত বিষয়ে সজাগ, এবং আমি চাই তোমরা এই বিষয়গুলো জেনে নাও। এখন কেউ বলো যে একটা হেলথ সেন্টারে কারা কারা থাকে? আশা দিদি থাকে, হুম। এএনএম দিদি থাকে। হুম, আশাদি থাকে, এনএমডি থাকে, আর কে থাকে? মাল্টিপারপাসের দিদি। মাল্টিপারপাসে দিদি থাকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক। এখন আমি বলি, হ্যাঁ, আশা কর্মী থাকেন, এক বা একাধিক আশা, একটা সাব সেন্টারের মধ্যে চার পাঁচটা, দুটো তিনটা, মানে মানে একাধিক থাকেন আর কি আশা কর্মী, ঠিক আছে? কারণ ছোট ছোট গ্রাম নিয়ে তো আশা কর্মীরা থাকেন, মানে আশা কর্মীদের একটা সংখ্যা থাকে, এই 800-900 জন ক্যান্ডিডেট, মানে মাথা পিছু একজন করে আশা কর্মী নিয়োগ হন। তো আশা কর্মী থাকেন। স্যার, হ্যাঁ, অনেক কর্মী দিদিও থাকে। হ্যাঁ, বলো বলো। স্যার, ওখানে যদি আপনার না, তোমার না ক্র্যাক করছে নেটওয়ার্কটা একটু, মানে একটু এদিক সেদিক চেপে চুপে বলো। কেউ থাকে, কোন কর্মী বুঝতে পারছি না, মানে। অঙ্গনারী কর্মী দিদি। আচ্ছা, আচ্ছা। অঙ্গনওয়াড়ি কর্মী দিদি ওখানে কেন থাকবেন? ওর তো ওখানে থাকার কথা নয়, সেটা আলাদা। কার্যবিশেষে তিনি যান, কার্যবিশেষে তিনি যান, হ্যাঁ, কিন্তু তার তো সেন্টার রয়েছে। আচ্ছা, আমি গভর্নমেন্টের বলি। হ্যাঁ, কার্যবিশেষে তিনি যান, এটাও এটাও একটা প্রশ্ন, টপিক। আচ্ছা, থাকেন হচ্ছে মেনলি আশা কর্মীরা থাকেন, সঙ্গে এএনএম থাকেন, সঙ্গে আরেকজন থাকেন যার নাম হচ্ছে সিএইচও, সিএইচও থাকেন, সিএইচও থাকেন। সিএইচও হচ্ছেন ওখানকার হেড। হুম। আচ্ছা, থাকেন হচ্ছে কারা? এই আশা এএনএমরা। এএনএম এর ফুল ফর্ম কি এখানে নেহা রয়েছে, বলো? অক্সিলারি। নার্সিং, নার্সিং মিডওয়াইফ। হ্যাঁ, অক্সিলারি নার্স মিডওয়াইফ, তাই তো? অক্সিলারি নার্স হ্যাঁ, মিডওয়াইফ, তো এটা। অক্সিলারি নার্সিং মিডওয়াইফ। হ্যাঁ, এটা কিন্তু ফুল ফর্ম অনেককে জিজ্ঞেস করা হবে, তোমাদের কি করা হবে এরকম নয়, কিন্তু কাউকে না কাউকে ঠিক জিজ্ঞেস করা হবে। আশার ফুল ফর্ম বলো, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, আশা, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এই আশার ফুল ফর্মটুকু শুধু জানলেই হবে না, আশা কর্মীর কাজ কি, এবং আশা কর্মীর সাথে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারের কাজ সম্পর্কটা কি। তোমরা যারা হেল্পার নিয়ে ইন্টারভিউ দেবে, তারা যদি শুধু ভাবো যে আমি শুধু হেল্পারের কাজটা জানবো তাহলেই হবে, তাহলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু ওয়ার্কার এর কাজটাও জানতে হবে, তোমাদের কিন্তু আশা কর্মীর কাজটাও জানতে হবে। আশা কর্মীর সঙ্গে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারের সম্পর্কটা কি, বা কোথায় কিভাবে, সেটা কিন্তু তোমাদের প্রত্যেককেই জানতে হবে। ঠিক আছে, ঠিক বলেছো। কিন্তু ইন্টারভিউ মানে হচ্ছে, সুচিতা বলবে, বলো। হ্যাঁ, সে কবে কবে আর কি ভ্যাকসিনেশন ডেট হ্যাঁ, ওগুলো জানায়। হ্যাঁ, আরো আছে কাজ, বললেই তোমাদের স্যার, হ্যাঁ, বলো। গর্ভবতী মহিলাকে সুনিশ্চিত করে, তারপরে হলো বাচ্চাদের কবে কবে ভ্যাকসিন দিতে হবে সেই ডেটটা বাড়িতে এসে বলে দেয়। হুম, ঠিক ঠিক। গর্ভবতী সবসময় খোঁজ খবর রাখে। আচ্ছা, প্রসূতি মায়েদেরও দেখাশোনা করে, আচ্ছা, রক্ত সম্পর্কে জানার চেষ্টা। হ্যাঁ, নবজাতক শিশুদের ওজন করে নিয়ে যায় বাড়ি থেকে এসে। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা, আরেকটা মাঝখানে তোমরা ছেড়ে দিয়েছো, ঠিক আছে, আমি বলছি, মনে পড়বে তোমাদের এখনই, হয়তো কারো না কারো মনে পড়ে যাবে। দেখো, একজন মহিলা যখন গর্ভবতী হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আশা কর্মীর, এবং সেজন্য ব্যবহার করা হয় মাতৃযান। মাতৃযান, মাতৃযান তোমরা সকলেই দেখেছো।
সাদা রঙের বোলেরো অ্যাম্বুলেন্স যেখানে মাতৃযান লেখা থাকে, যেটা হেল্পলাইন নাম্বার হচ্ছে 102, 102 হচ্ছে হেল্পলাইন নাম্বার। মাতৃযান এই প্রকল্পটা 2011 সালে পশ্চিমবঙ্গে চালু করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা নিয়েও কোশ্চেন করা হয়, মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়েছিল? 2011 সালে। মাতৃযান প্রকল্পের হেল্পলাইন নাম্বার কত? 102। মাতৃযান প্রকল্প বলতে কি বোঝো? মাতৃযান প্রকল্প হচ্ছে সেই প্রকল্প যেখানে একজন গর্ভবতী মহিলাকে হাসপাতালে, তার নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সন্তান প্রসবের পর সেই প্রসূতি মা এবং বাচ্চাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। সেটা হচ্ছে মাতৃযান প্রকল্প। এবং এই যে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে হেল্প করেন, মানে যার মুখ্য ভূমিকা সেটা হচ্ছে আশাকর্মীর। তো তিনি এটা করেন। তাহলে এটা করছেন। তারপর হচ্ছে কি, কার কবে ভ্যাকসিন রয়েছে সেটা। আচ্ছা, গর্ভবতী মহিলাদের ভ্যাকসিনেশনের সম্পর্কে তাদের খোঁজ দেওয়া। এছাড়াও হচ্ছে যে শিশুদের ভ্যাকসিন কবে আছে, আর শিশুদের ওজন করার বিষয়টা রয়েছে। এবং তাকেও হচ্ছে সেন্সাসের মতো কিছু কাজ করতে হয়। তাকেও সেন্সাসের মতো কাজ করতে হয়, কোন বাড়িতে কতজন লোক রয়েছে, কত বয়সের লোক রয়েছে, কার কত বয়স, বা কে কি করেন, এই সমস্ত তথ্যগুলো তাকে হচ্ছে প্রোভাইড করতে হয়। এইগুলো একটা বিষয়। নেক্সট যে বিষয়টা হলো যে আশাকর্মীর সঙ্গে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির সম্পর্কটা কেমন। দেখো, যদি একটা জিনিস দেখা যায় তাহলে একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি কিছু কিছু কাজ করেন, যে ধরনের কাজগুলো একজন আশাকর্মীকেও করতে হয়। তার মধ্যে হচ্ছে কি, যে একটি গ্রামের মধ্যে একটি বাচ্চার জন্ম হলে সেটা সম্বন্ধে তথ্য নেওয়া, বা কোনো একজন ব্যক্তির মৃত্যু হলে বা কারোর মৃত্যু হলে সেটা তথ্য লিখে রাখা এবং রেজিস্টার মেনটেন করা, এটা আশাকর্মীকেও করতে হয়, এটা ওয়ার্কারকেও করতে হয়। তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, যে শিশুর জন্ম বা কারোর মৃত্যুর ক্ষেত্রে তথ্য আদান প্রদান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আশাকর্মীর মধ্যে হয়ে থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আইসিডিএস সেন্টারে, হ্যাঁ রমা কিছু বলবে, বলো। হাত যারা তুলে দাঁড়িয়ে আছো, হাত নামিয়ে রাখো, নাহলে ব্যথা হয়ে যাবে। এখানে রয়েছে বুলবুল, নাম তো ভুলে গিয়েছি। আর কে কে হাত তুলে দেখে দিবে? আচ্ছা, ববিতাও হাত তুলে আছে। তো ব্যাপারটা হলো যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির সঙ্গে আশা দিদির বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান হয় 280 দিন। আগে ছিল 10 মাস 10 দিন, মানে 310 দিন ছিল। এখন সেই দিন সংখ্যাটাকে ধরা হয় 9 মাস 10 দিন। এটা হচ্ছে গর্ভকালীন সময়ে মোটামুটি একটা। কেউ তো আগে আগে প্রিম্যাচিওর, কারো কারো বার্থ হয়ে যায়, কারো কারো আগেই জন্ম হয়ে যায়, 7 মাস, সাড়ে আট মাসেও বাচ্চা জন্ম দিয়ে দেয়। নেক্সট বলো একজন কেউ, যে একটা শিশু যখন জন্ম হয় তখন তার ওজন, স্বাভাবিক ওজন কত হওয়া উচিত? স্যার 3 থেকে 3.5 হয়। তিন 3 থেকে থেকে 3.5-এর মধ্যে। 3 থেকে 3.5 গ্রাম। কি কেজি কেজি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখো, একটা জিনিস মনে রাখবে, হ্যাঁ, এই যে আইসিডিএস এর বইগুলো মার্কেটে যেগুলো আছে, আমার কাছেও 5-7টা বই আছে। হুম। তো এই বইগুলোতে এক একটা বইয়ে এক এক রকম তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এক একটা বইয়ে কিন্তু এক রকম তথ্য দেওয়া আছে। তো কোনো বইয়ে আবার মিস প্রিন্টিং, মানে প্রিন্টিং এর ভুল রয়েছে। হ্যাঁ, কোনো বইয়ে আমি আবার তোমার যে নোটসগুলো দিয়েছি, হতে পারে আমার কোথাও টাইপ করতে ভুল হয়েছে, সেটাও হতে পারে। ঠিক আছে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব কম। হতে পারে কোথাও ইনফরমেশন একটু ভুল দেওয়া আছে। মার্কেটে যত ধরনের বই, সে যত দামি হোক না কেন, সেটা কিন্তু ধরে রাখতে হবে যে 2 থেকে 5% ভুল থাকে প্রত্যেকটা বইতেই, কিন্তু কোথাও না কোথাও একটু ডেটা একটু হেরফের থাকে। হ্যাঁ, তো তোমরা কোনো বইয়ে পাবে 2600 গ্রাম থেকে 3600 গ্রাম, কোনো বইয়ে পাবে 3 কেজি থেকে 3.5 কেজি, কোনো বই পাবে 2.5 কেজি থেকে 3.5 কেজি। ঠিক আছে, তো এই যে স্প্যানটা, এটা মোটামুটি একটা বলতে পারলেই হলো যে ওই 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে। ঠিক আছে, এখন কেউ যদি, মানে এই জিনিসটা সম্বন্ধে কারোর ধারণা নেই, ঠিক আছে, কেউ কারোর ধারণাই নেই, কোনোদিনও কারোর ধারণা নেই মনে করো, সে যদি এখন বলে দেয় যে 6 কেজি থেকে 7 কেজি, তাহলে বোঝা যায় যে সে একদম জানে না, সে একটা আন্দাজে একটা ঢিল মেরেছে। তো আমরা জানি যে এটা মোটামুটি 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে হয়। যদি সেটা হয় তাহলে সেই বাচ্চাটাকে আমরা সুস্থ সবল বাচ্চা ধরে নিতে পারি।
এই প্রসঙ্গেই বলো, যখন সুস্থ সবল বাচ্চা আসলাম, তখন লাল বাচ্চা, হলুদ বাচ্চা, সবুজ বাচ্চা বলতে কি বোঝো? এটা একটু কেউ বলো দেখি। দিবস পালন করা হয়, এটার সম্বন্ধে কোনো কারোর ধারণা আছে? স্যার, না স্যার। আচ্ছা, তো দেখো, হ্যাঁ স্যার। আচ্ছা আজমিরা একটু জানে। আচ্ছা, দেখো এই যে ববিতাও কিছু বলতে চাইছো। আচ্ছা আমি বলি একটু, দেখো আমি তোমাদের এটা সম্বন্ধে একটু নোটস দিয়ে দেবো, এটা খুব বড় কিছু নয়। আহ, সাত ভক্ষণটা কি? সাত ভক্ষণ, একজন গর্ভবতী মহিলার তার 6 মাস নাকি 7 মাস সময়ে তাকে সাত দেওয়া হয়, যেমন বাবার বাড়ি থেকে দিয়ে যায়, খাবার টাবার এনে দিয়ে যায়। ঠিক তেমনই হচ্ছে সরকারের নির্দেশে, কিন্তু সরকার কোনো টাকা দেয় না, ঠিক আছে? সরকার কোনো টাকা দেয় না, যেটুকু করে অঙ্গনওয়াড়ি দিদি, ওয়ার্কার দিদি নিজেই করেন। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদি নিজের পকেটের পয়সা খরচ করে তারা এই অনুষ্ঠানটা করেন। সাত ভক্ষণ দিবস বা অন্নপ্রাশন দিবস, এটা পার্টিকুলার একটা দিনে, নির্দিষ্ট দিনে করা হয়, যেখানে তার যে আইসিডিএস সেন্টার আছে, তার আইসিডিএস সেন্টার যারা মহিলা রয়েছে, গর্ভবতী মহিলা, সেরকম চার, মানে যদি দেখা যায় কেউ গর্ভবতী বলে থাকে আর কি, তো 2-3 জন, 4 জন, 5 জনের একসাথে, মানে সবারই যে 7 মাসেই হবে এরকম ব্যাপার নেই। হ্যাঁ, কারণ ওখানে মানে এরকম করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি, হেল্পার দিদি খাওয়াতে পারেন না, কারণ তারা যেটুকু পয়সা পান সেটা সত্যি অনেক কম। 9,000 7,000 টাকা, সেটা অনেক কম। তো তারা নিজের উদ্যোগে করেন, নিজের পয়সা খরচ করে করেন। তো তারা কি করেন যে একদিন আইসিডিএস সেন্টারে গর্ভবতী মহিলাদের ডেকে নেন, মানে আগের থেকে জানিয়ে দেন যে অমুক তারিখে তোমরা আসবে, সেদিন আমাদের সেন্টারে ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে, যেখানে সাত ভক্ষণ দিবস পালন করা হবে, মানে সেখানে সাত খাওয়ানো হবে, যেটাকে একদম সোজা পাতি বাংলায় বলা হয় সাত খাওয়ানো, ঠিক আছে? একই রকম ভাবে সেই দিনগুলোতে কি করা হয়, যে যদি কোনো বাচ্চা, মানে লাইক ওই এরিয়াতেই কারোর বাচ্চা হয়েছে, 6 মাসের মতন বয়স রয়েছে, বা 6 মাসের একটু কম বেশি হলেও, মানে একটু বেশি হলেও, মানে কি তার অন্নপ্রাশন দিবসটাও সেদিনই করা হয়, ঠিক আছে? মানে সাত ভক্ষণ দিবস, অন্নপ্রাশন দিবসটাকে চেষ্টা করা হয় একদিনই করার, কারণ আলাদা আলাদা দিনে করলে কি হয়, অনেক বেশি খরচ হয়। আর যদি সম্ভব হয় তাহলে আলাদা আলাদা দিনেও করা হয়। তো এই যে সাতভক্ষণ দিবসে পায়েস রান্না করা হয়, একটু ফল টল নিয়ে আসা হয়, একটু আইসিডি সেন্টারকে সাজানো হয়, যে গর্ভবতী মহিলা রয়েছেন তাকে সাত খাওয়ানো হচ্ছে, তো তাকে একটু মানে কিছু উপহার দেওয়া হয়, চেষ্টা করা হয় যতটুকু দেওয়া যায়। ঠিক একই রকম ভাবে অন্নপ্রাশন দিবসটাও বাচ্চাদের ক্ষেত্রে পালন করা হয় একই রকম ভাবে, পায়েস করা বা একটু কোনো কিছু খাওয়ানো, ভালো কিছু খাওয়ানো, একটু বেলুন টেলুন লাগানো, এই সব কিছু মিলিয়ে এই দিবসগুলো হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করা হয়। এইগুলো সম্বন্ধে একটু একটু তথ্য তোমাদের রাখতে হবে। আচ্ছা, সুপুষ্টি দিবস, সুপুষ্টি দিবস সম্বন্ধে কেউ জানো? সুপুষ্টি দিবস, না স্যার, জানা নেই। ঠিক আছে, এগুলো আমরা ধীরে ধীরে ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। হ্যাঁ, এখন যেহেতু তোমাদের ইন্টারভিউ পিছিয়ে যাচ্ছে, তো আশা করছি যে আমরা অনেকটা টাইম পাবো প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু আমি ক্লাসের একদম শুরুতেও বলেছি, আমি আবারও বলছি, যে তোমাদের যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে, সেই পিডিএফ গুলো খুব ভালো করে খুঁটিয়ে দেখবে। প্রথমত হচ্ছে 40 পাতা যে পিডিএফটা রয়েছে, যেখানে আইসিডিএস লেখা রয়েছে হেডলাইনটা। ও, তোমাদের ওই অনেকের পিডিএফ গুলো খোলার সময় একটু দেখাচ্ছে না যে ওয়ার্নিং দিচ্ছে একটা, যে খুলবেন না নাকি ওপেন করবেন না ক্যান্সেল করবেন। তো ওটা কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ওটা প্রথমবারই দেখাবে, তারপরে কোনো অসুবিধা নেই, ওটা আমার মোবাইলেও দেখায়। মানে যদি পিডিএফটা ল্যাপটপে বানানো হয় তো মোবাইলে নেই, তারপর এরকমই দেখায় যে ওপেন, আর একটা লাল একটা সিগন্যাল চলে আসে। এটা অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড সিস্টেমের একটা ওয়ার্নিং সিস্টেম, যে এই যদি আপনি পিডিএফটা আপনাকে যে সেন্ড করেছে, তাকে যদি আপনি বিশ্বাস ভরসা না করেন, তাহলে আপনাকে এই পিডিএফটা খোলার দরকার নেই, কারণ তাদের মানে অ্যান্ড্রয়েডের মনে হয় যে সেখানে ভাইরাস থাকলেও থাকতে পারে। তো এই জন্য সেটা তারা পাঠিয়ে দেয়, মানে একটা ওয়ার্নিং দেয়। তো ওটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। সব পিডিএফ তোমরা খুলবে, খুলে খুলে দেখবে কোন পিডিএফটাতে কোন বিষয়ে বলা হচ্ছে। কিন্তু আমি বারবার করে বলছি, 40 পাতার পিডিএফটা যেটা রয়েছে, এই পিডিএফটাকে একদম পুরো গিলে খেতে হবে, এই পিডিএফটাকে পুরো গিলে খেতে হবে। আইসিডিএস সেন্টার কি, আইসিডিএস সেন্টারের উদ্দেশ্য কি, আইসিডিএস সেন্টারের লক্ষ্য কি, আইসিডিএস সেন্টারের বেনিফিশিয়ারি অর্থাৎ কারা কারা সুবিধা পায়, আইসিডিএস সেন্টার থেকে কি কি সুবিধা দেওয়া হয়, গর্ভবতী মহিলাদের কি কি খাবার দেওয়া উচিত, কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, প্রসূতি মাকে কি খাওয়ানো উচিত, 0 থেকে 6 মাসের বাচ্চা কি খাবে, 6 মাস থেকে 1 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা কি খাবে, 3 বছর থেকে 6 বছরের বাচ্চা কি খাবে, এগুলো ধরে ধরে প্রশ্ন করা হয়।
এগুলো ধরে ধরে প্রশ্ন করা হয়। ওয়ার্কারের কাজগুলো কি কি, হেল্পারের কাজগুলো কি কি, এগুলো খুব ধরে ধরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আচ্ছা, তোমরা হয়তো তোমার যে নোটসগুলো দিয়েছি তার মধ্যে একটা পৃষ্ঠা ছবি তুলে দিয়েছি আমি, যেটা আমার খাতায় লেখা ছিল ইন্ট্রোডাকশন, মানে তোমার সম্পর্কে কিছু বলো। তো সেটার একটা আমি মানে মডেল আনসারের মতো করেছি। কিন্তু অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, মনে করো তোমরা গিয়ে বসলে, তো বললো যে এটা যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে দরকারি, যে তোমার সম্পর্কে কিছু বলো বা কিছু জানাও, ঠিক আছে, বা ইন্ট্রোডাকশন তো আর ইংরেজিতে বলে না, নর্মালি বাংলাতেই বলা হয় ইন্টারভিউগুলোতে। তো এই যে তোমার সম্পর্কে কিছু বলো, এই প্রশ্নটা যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তাহলে সে কিভাবে উত্তরটা দেবে সেটা একটা কাগজে কলম দিয়ে লিখে তোমাদেরকে ছবি তুলে পাঠানো হয়েছে। তোমরা সেটা একটু দেখবে। এবার যদি মনে হয় যে না, আমি এভাবে বলতে চাই না, আমি একটু অন্যভাবে বলতে চাই, তোমরা কিন্তু নিজেরা তোমাদের মতো করে বলতে পারো। কিন্তু যখন কোনো উত্তর দেবে, তখন সেখানে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করবে, তোমাদের সেই শব্দগুলো থেকেও প্রশ্ন করা হতে পারে। তাই ইন্টারভিউয়ের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি কি উত্তর দিচ্ছ এটা জানাটা ভীষণ দরকারি। তোমাকে যতটুকু জিজ্ঞেস করা হবে তার বাইরে গিয়ে এক্সট্রা কোনো উত্তর তোমরা কখনোই দিতে পারবে না। যেটুকু জিজ্ঞেস করা হবে সেইটুকু উত্তর তোমায় দিতে হবে। তার বাইরে যদি কেউ, মানে অনেকে থাকে না যে একটু জানে জন্য সে একটু বেশি বলে বলে দেয়, যেমন আমি এখন অনেকগুলো কথা বলছি, তোমাদের অনেকের হয়তো বিরক্ত লাগছে। অনেকে জানে জন্য বেশি বলে দেয়, উত্তর হয়তো তাকে একটা প্রশ্ন করেছে, সে এবার সেই উত্তরটা দিয়ে তারপরে সে বলেই যাচ্ছে বলে যাচ্ছে, অন্য অন্য প্রসঙ্গে সে চলে গিয়েছে। তো এটা যেন কখনোই না হয়, কারণ তোমরা তোমরা যে উত্তরগুলো দেবে সেই উত্তর থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হবে, মানে অনেক সময় এটা হয় ইন্টারভিউতে। তো এই জন্য যখন ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করবে, যতটুকু তোমার বলতে হবে, তোমাকে যা জিজ্ঞেস করা হয়েছে তুমি শুধু তাই বলবে। কথা কথা বলছি, যে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোচবিহার জেলায় মোট সাব ডিভিশন কটা রয়েছে, তো কোচবিহার জেলায় মোট সাব ডিভিশন মনে করছি 5টা আছে, তাহলে পাঁচ পাঁচ বলবে, বাস শেষ। স্যার কোচবিহার জেলাতে মোট 5টি সাব ডিভিশন আছে, হলো। এইখানটা এই উত্তরটা এখান থেকেই শেষ। এবার কোচবিহার জেলায় স্যার মোট 5টা ব্লক আছে বলে এবার বলতে শুরু করলো মেকলিগঞ্জ, মাথাভাঙ্গা, দিনহাটা, সিতাই, শীতলকুচি, এরকম করে যদি কেউ বলতে শুরু করে, তার মানে সে এক্সট্রা উত্তর বলছে। তার মানে সে নিজে একটা অন্য ফাঁদ তৈরি করছে নিজের জন্য, যেখানে সে ফাঁদে পড়ে যাবে, এবং সেই ফাঁদে পড়লে সেটা তার জন্য খারাপ হবে। তো কোচবিহার জেলায় মোট কটা সাব ডিভিশন আছে কেউ একজন বলো দেখি। স্যার 5টি। 5টি সাব ডিভিশন, কি কি সাব ডিভিশন? স্যার আমি বলি, হ্যাঁ বলো। কোচবিহার, হুম। মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, দিনহাটা। আচ্ছা, তাহলে 5টা সাব ডিভিশন: কোচবিহার, মেকলিগঞ্জ, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ আর দিনাটা। দিনহাটা। আচ্ছা, এই এই হচ্ছে 5টা সাব ডিভিশন। এখন তোমরা কি তাহলে 5টা সাব ডিভিশনের 5জনের এসডিওর নাম জানবে নাকি একজনের জানবে? একজনের। একজনের। যিনি তোমার এসডিও তুমি তার নামটা জানবে, কিন্তু কটা সাব ডিভিশন তোমাকে সেটা জানতে হবে। মেকলিগঞ্জে যখন ইন্টারভিউ হচ্ছিল, মেকলিগঞ্জ সাব ডিভিশনে আমি একদিন গিয়েছিলাম, ঠিক আছে, আমি গিয়ে 1-1.5 ঘন্টা ছিলাম। তো ওখানে ক্যান্ডিডেটদেরকে এরকম জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে আজকে এসছো এখানে ইন্টারভিউ দিতে, তো তোমার রাস্তায় কোন কোন নদী ছিল, মানে মানে নদী তো আর সে সাথে পার হয়ে আসেনি, মানে বাড়ি থেকে আসার সময় কোন কোন নদীর উপর দিয়ে তুমি এসছো, মানে থাকে না ব্রিজ থাকে তো এরকম। তো এই ধরনের প্রশ্ন হতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি তোমার বাড়ি থেকে এসডি অফিসের দূরত্ব কত, এটা প্রশ্নও করা হতে পারে, কত কিলোমিটার। জিজ্ঞেস এটা করা হয়েছে ইন্টারভিউতে বারবার বিভিন্ন ক্যান্ডিডেটকে, তুমি আজকে এখানে কেন এসেছো বা আজকে আপনি এখানে কেন এসেছেন, এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়। তাহলে কেন এসেছেন এটা নিশ্চয়ই তোমরা সকলেই বলতে পারবে, যে স্যার আজকে আমি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ইন্টারভিউ দিতে এসেছি। এখন কেউ আবার ভাববে যে ইন্টারভিউটা ইংরেজি বলবো নাকি বাংলা বলবো, না ওটা বাংলা ইংরেজি বললেও চলে, এটা সচরাচর তো ব্যবহার করা হয়। যে আজকে আমি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ইন্টারভিউ দিতে এসেছি, বা আজকে আমি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ইন্টারভিউ দিতে এসেছি, বা কেউ যদি বলে সাক্ষাৎকারের জন্য এসেছি, তো সেটা গিয়ে কিন্তু একটু অর্থটা অন্য দাঁড়িয়ে যাবে। ইন্টারভিউ বা ভাইবা বসি যদি বলো, ভাইবা বসি তোমাদের কল লেটারের মধ্যে লেখা হয়েছে সেটা বলতে পারো, যে সেটা কঠিন শব্দ, সেটা বলার দরকার নেই। আমরা যেটা বলি নর্মালি ইন্টারভিউ, সেটাই বলবে যে আজকে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এবার তারপরে পরের প্রশ্নটা কি হয়, যে আপনি কখনো আইসিডি সেন্টারে গিয়েছেন? আচ্ছা বলুন তো গর্ভবতী মায়েদের কি খাবার দেওয়া হয়? আচ্ছা বলুন তো গর্ভবতী মায়েদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? আচ্ছা বলুন তো একটি মেয়ের যদি 18 বছরের নিচে বিয়ে হয় তাহলে তার মধ্যে কি কি সমস্যা হতে পারে?
আচ্ছা বলুন তো মেয়েদের বিয়ে কেন 18 বছর উঠতে দেওয়া উচিত? আচ্ছা এটা বলুন তো যে কেন আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি বা মাতৃ মৃত্যুর হার বেশি? এই ধরনের প্রশ্ন কিন্তু ব্যাক টু ব্যাক কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। এটা গেল একটা সাইট যেটা আইসিডিএস থেকে হলে তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে, কারণ আমি তোমাদেরকে সেরকম ভাবে ক্লাসে একদম ক্লাস করিয়ে করিয়ে এগুলো প্রশ্নোত্তর করিয়ে করিয়ে রেডি করে দেবো। আর যারা নোটস নিয়েছে তাদের কিন্তু একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে। শুধু মানে সবার আগে পিডিএফ গুলো খুলে খুলে দেখতে হবে কোন নোটে স্যার কি, মানে কোন নোটে স্যার কি নোট দিয়েছেন বা কি বিষয়ে বলেছেন, এটা সবার আগে দেখে নেবে। হ্যাঁ, না হলে কিন্তু অনেক জিনিস তোমাদের দেওয়াই থাকবে আর তোমরা মানে জানতেই পারবে না সেগুলো। প্রত্যেকটা নোটের প্রত্যেকটা পৃষ্ঠা খুলে খুলে দেখবে কোথায় কি রয়েছে, পিডিএফ ভালো করে খুলে খুলে দেখবে। আরেকটা যেটা বিষয় হলো তোমাদের কিন্তু সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হতে পারে, যেটা একদম প্রথম দিকে আমি বলছিলাম যে তোমাদের কিন্তু সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। এখন সাবজেক্ট সম্পর্কে কি প্রশ্ন করা হবে, তোমরা যদি গতকাল আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি ভিডিওটা, এবং তার আগেও একটা ভিডিও শেয়ার করেছি কোচবিহার থেকে, ও আলপনার ইন্টারভিউ শেয়ার করেছি। কোচবিহার, ও আলপনার বাড়ি হচ্ছে সিতাইতে বোধহয়। ঠিক আছে, ও আলপনা ওয়ার্কারেও চাকরি পেয়েছে, হেল্পারেও পেয়েছে, পরে ও ওয়ার্কারে চাকরি করছে। ঠিক আছে, তো এই যে কালকে যে ইন্টারভিউটা শেয়ার করলাম সেখানে হচ্ছে এক্সপিরিয়েন্সটা, যে মেয়েটি রিয়া দাস, উত্তর চব্বিশ পরগনা জেলার, ওকে কিন্তু প্রথমে সায়েন্স থেকে প্রশ্ন করা হয়েছিল, মানে তার সাবজেক্ট বিষয় থেকে প্রশ্ন করা হয়েছিল। সেই জীবন বিজ্ঞান থেকে, সেই হরমোনের চ্যাপ্টার থেকে, অক্সিন উদ্ভিদ হরমোন থেকে প্রশ্ন করা হয়েছিল। যে বীজহীন ফল যেটা তৈরি করা হয়, বীজহীন ফল যেমন এখন এই যে লেবু মার্কেটে পাওয়া যায়, বীজ ছাড়া লেবু পাওয়া যায়, বা অনেক অন্যান্য অনেক ফল যেগুলো বীজ থাকে না, তো সেই বীজহীন ফল সেই পদ্ধতিকে কি বলা হয়। তারপরে একটি কৃত্রিম হরমোনের নাম বলো। তো দেখো ব্যাপারটা হলো কি, এই যে প্রশ্নগুলো ওকে করা হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করেছি, অথবা আমরা 9-10-এই পড়েছি। হরমোনের চ্যাপ্টার আমরা 9-এ পড়েছি, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন পড়েছি। তো এইটা এখন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের পার্টে চলে গিয়েছে। আমরা অনেকেই আর্টস নিয়ে পড়াশোনা করেছি। এখন মনে করো কেউ ইংরেজি নিয়ে পড়াশোনা করেছো, তোমরা এখানে কেউ আছো যে ইংরেজিতে অনার্স করেছো? নেহা, আমার নেহা আছো। ইংলিশ আচ্ছা, আচ্ছা নেহা আছো, আর কেউ আছো এখানে ইংরেজিতে? আর নেই। তো এখন নেহাকে, নেহা যেহেতু এখন কলেজে, এখন 5th সেমিস্টারে মোস্ট প্রবাবলি পড়ছে ও, হতে পারে ওকে কোশ্চেন করা হতে পারে তুমি 3rd সেমিস্টারে বা 4th সেমিস্টারে তুমি কোন কোন পড়েছো, মানে ড্রামা, কোন ড্রামা পড়েছো, কোন ড্রামাটা কার লেখা, বা কোন ড্রামার চরিত্র কে রয়েছে। হ্যাঁ, বা তুমি একটা ওয়াটসওয়ার্থের একটা কবিতার একটা এক লাইন বা দু লাইন পড়ে শোনাও, বা তোমার ভালো কবি কাকে মনে হয়েছে ইংরেজি সাহিত্যের, শেলি রয়েছে, কিটস রয়েছে, ওয়াটসওয়ার্থ রয়েছে, কাকে মনে হয়েছে তোমার, এবং তার একটা কবিতার একটু বলে শোনাও, বা পার্টিকুলার একটা কবিতার নাম বলে দাও যে ওর টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা কার লেখা। ঠিক একই রকম ভাবে যারা বাংলা, মানে এই জিনিসগুলো কি, দেখো ওকে যে প্রশ্নগুলো বা ওর সম্বন্ধে যেগুলো বললাম ইংরেজি সম্পর্কে, আমরা যখন কোনো ভালো পরীক্ষার জন্য পড়াশোনা করি, যেমন পিএসসির পরীক্ষা বলো, যেমন ডাব্লিউবিসিএস বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, পিএসসি মিসলেনিয়াস বলো, তখন হচ্ছে এই বিষয়গুলো আমাদের পড়তে হয়, সবাইকে পড়তে হয়। যারা পড়াশোনা করেছো, পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে সেখানেও হচ্ছে এই টপিকগুলো থাকে ইংরেজি থেকে। এখন বাংলা থেকে, স্যার আমি তো বাংলা থেকে রয়েছি, স্যার আমাকে তাহলে কি প্রশ্ন করা হতে পারে? দেখো, কি প্রশ্ন করা হতে পারে এটা বলা মুশকিল, কি ধরনের প্রশ্ন করা হতে পারে এটা বলা যায়। যেমন মনে করো কথাকে তোমাকে জিজ্ঞেস করা হলো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন? হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো বিখ্যাত উপন্যাসের নাম বলুন। তো দুটো উপন্যাসের নাম বলতে হবে। এবার দেখা গেল তুমি বললে যে পথের পাঁচালী। আচ্ছা, পথের পাঁচালী উপন্যাসের চরিত্রগুলো বলুন তো শুনি, কে কি চরিত্র রয়েছে। এরকম করে প্রশ্ন হতে পারে। প্রশ্ন করা হতে পারে এরকম করে যে আচ্ছা দেবদাস, দেবদাস কার লেখা, দেবদাসের চরিত্রগুলো কি কি, এরকম করে প্রশ্ন করতে পারে। তো এরকম প্রশ্ন বাংলা থেকে হতে পারে। ঠিক একই রকম ভাবে অন্য যে কোনো কবি, উপন্যাসিক, লেখক, নাট্যকার সম্পর্কে হতে পারে। আবার অনেক সময় একটা কবিতা, যে আচ্ছা, যেমন জলপাইগুড়ি জেলাতে হয়েছিল, জলপাইগুড়ি জেলাতে হয়েছিল জসীমউদ্দিনের একটা কবিতা বলে শোনান তো। জসীমউদ্দিনের কবিতা জিজ্ঞেস করেছে, তাহলে জলপাইগুড়ি জেলাতে জসীমউদ্দিনের কবিতা জিজ্ঞেস করেছে জন্য কোচবিহারেও জিজ্ঞেস করবে এরকম ভাবার কোনো কারণ নেই। আবার জিজ্ঞেস করবেই এরকম ভাবার কারণ নেই, আবার জিজ্ঞেস করবে না এটাও হওয়ার কোনো কারণ নেই, জিজ্ঞেসও করা হতে পারে। তাই হচ্ছে একটা দুটো কবির কমপক্ষে এক লাইন দু লাইন, যেমন বাংলার যদি আমরা কবিতা দেখি, কবি দেখি, তাহলে জীবনানন্দ দাশ আছে,
তার জীবনানন্দ দাশের একটা দুটো লাইন, কবিতার লাইন, দু লাইন, চার লাইন, ছ লাইন পড়া, অথবা অন্য যে কোনো কবি, সুকান্ত রয়েছে, নজরুল রয়েছে, জসীমউদ্দিন রয়েছে, বা অন্য যে কেউ, মাইকেল মধুসূদন দত্ত রয়েছে, যার যে কোনো একজন বা দুজন কবির মানে ৪ লাইন, ৫ লাইন, ২ লাইন, ৪ লাইন যতটুকু সম্ভব হয় একটু পড়ে যেও যারা বাংলা থেকে রয়েছো। ঠিক একই রকমভাবে তোমাদের অনেকেই হচ্ছে টিউশন পড়াও। অনেকেই টিউশন পড়াও। এখানে অনেকেই রয়েছে। এখানে কেউ টিউশন পড়াও? হ্যাঁ স্যার, আমি পড়াই। আচ্ছা, হ্যাঁ কেউ স্যার। নেই। স্যার আচ্ছা। আমি যেহেতু মানে আমার